চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা জানে আলম হত্যার ঘটনায় আটক হয়নি কেউ। নরসিংদীর পলাশে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। নেত্রকোনা ৩ আসনে ২ প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ। সিরাজগঞ্জে থানা থেকে লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার না হওয়ায় শঙ্কায় ভোটাররা। শনিগুলো থাকলে যাব ভোট দিতে, আর যদি দেখি যে না অবস্থা এমনই চলছে তাহলে আমি যাব। এই অস্ত্রের ঝনঝনানিত নির্বাচনে এই অস্ত্র ব্যবহার হতে পারে। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে হাড় কাঁপানো শীত। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস। শীত তো অনেক, এর মধ্যে বাচ্চাদের নিয়ে বের হওয়া একটু রিস্কি হয়ে যায়। আমরা শীতে অনেক কষ্ট করে স্কুলে আসতেছি। আমরা কাজ করতে পারছি না শীতের ছেলায়, বুঝছেন? ওই শীতের খেলায় রাস্তায় লোকজন নাই। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর জানাবো। চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়নি এখনো, আটকও হয়নি কেউ। মরদেহ চট্টগ্রাম মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর জানে আলমের মরদেহ। এর আগে গতকাল রাত 8:30টায় উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে কয়েকজন দুর্বৃত্ত জানে আলমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর দ্রুত পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় জানে আলমের। তিনি উপজেলার গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। রাজনৈতিক বিরোধ থেকেই পরিকল্পিত এই হত্যাকাণ্ড বলে দাবি নিহতের স্বজনদের। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। আমার বাবা সুষ্ঠু বিচার চাই। আমার বাবাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে রাজনৈতিক ইস্যু নিয়ে। আমরা চাই রাউজানের পুলিশ প্রশাসন ও জনগণের কাছে একটা সুষ্ঠু বিচার। দর্শক, চাঞ্চল্যকর এই ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করব। চট্টগ্রামে যেতে চাই, সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত সেখানে খবরগুলো রাখছেন। জুবায়েদ, জানাবেন হত্যাকাণ্ডের বিষয়ে নতুন কোনো আপডেট কি আপনার কাছে রয়েছে কিনা? পুলিশ এই হত্যাকাণ্ডের ব্যাপারে কি বলল? ইশরাত, যে হত্যাকাণ্ডটা হয়েছে একেবারে বুকে গুলি করা হয়েছে তাকে, এবং গুলি করে তাকে ঘটনাস্থলে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। যদিও বা হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন, কিন্তু যে হত্যাকাণ্ডটা হয়েছে এটাতে এখনো কাউকে শনাক্ত, চিহ্নিত বা আটক করা সম্ভব হয়নি। মরদেহ মর্গে আছে এবং সেটা এখন যেটা ময়না তদন্ত তার জন্য নিয়ে যাওয়া হবে। এবং এই ঘটনার বিষয়ে যখন আমরা জানতে চেয়েছি, সার্কেল এসপি যিনি আছেন তিনি আমাদেরকে বলেছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং অগ্রাধিকার দিচ্ছেন এই হত্যাকাণ্ডের মোটিভ কি, কেন হয়েছে সেটি বের করার জন্য। পাশাপাশি বেশ কয়েকটা ইস্যু এখানে উঠে আসছে, রাজনৈতিক বিরোধ, ব্যবসায়িক দ্বন্দ্ব, এমন কিছু বিষয়ে এই হত্যাকাণ্ড হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। রাজনৈতিক যারা নেতাকর্মী আছেন, মানে রাউজানে বিএনপি, যুবদল, ছাত্রদল যে অঙ্গ সংগঠনগুলো আছে তারাও বেশ অনিরাপদ বলছেন নিজেদেরকে, কারণ নির্বাচনের ঠিক আগ মুহূর্তেই এমন হত্যাকাণ্ড এবং প্রকাশ্যে এই হত্যাকাণ্ড নিজ ইউনিয়নে তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন, তা অনেকটাই ভাবিয়ে তুলছে তাদের। এবং তারা বলছেন এই ঘটনা আজকেই প্রথম নয়। রাউজানে এখন পর্যন্ত যে হত্যাকাণ্ড হয়েছে 12টি সরাসরি হত্যাকাণ্ড, এবং এগুলো রাজনৈতিক বিরোধের জেরেই বেশিরভাগ এবং ব্যবসায়িক দ্বন্দ্বকে কেন্দ্র করে হয়েছে। তো তারা এই বিষয়ে প্রশাসনের সুনজর দাবি করছেন। পাশাপাশি তারা এটাও বলছেন যে জড়িতদের আইনের আওতায় আনা এবং যে অস্ত্রগুলো লুট হয়েছে থানা থেকে সেগুলো এই হত্যাকাণ্ডে ব্যবহার করা হচ্ছে বলে তারা ধারণা করছেন, তাই সেগুলো উদ্ধারের জন্য তারা তাগিদ দিচ্ছেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে জুবায়েদ। নরসিংদীর পলাশে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতরাতে উপজেলার চরসিন্দুর বাজারে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নিহত হন মুদি দোকানদার মণি চক্রবর্তী। তিনি পার্শ্ববর্তী শিবপুরের সাধারচর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায় রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন ওই ব্যবসায়ী। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান দায়িত্বরত কর্মকর্তা। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি নাগরিক রবিউল ইসলামের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। সোমবার রাতে সদরের জহুরপুরটেক সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির হাতে মরদেহ তুলে দেওয়া হয়। বিএসএফের দাবি, খিঁচুনিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রবিউলের। তবে স্থানীয়রা বলছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নির্যাতনে মৃত্যু হয়েছে তার।
চাঁপাইনবাবগঞ্জ 53 বিজিবির কমান্ডার জানান, 2 দফা পতাকা বৈঠকের পর মরদেহ গ্রহণ করা হয়। বিষয়টি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। এলাকাবাসী জানায়, গত শনিবার সীমান্ত এলাকায় গেলে রবিউলকে ধরে নিয়ে যায় বিএসএফ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে নেত্রকোনা 3 আসনে। বিএনপি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মাঠ পর্যায়ে। এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলার ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ করা হয়েছে। তবে সাধারণ ভোটাররা বলছেন, বিগত নির্বাচনগুলোতে ভোট দিতে না পারলেও এবার তারা ভোট দিতে চান নির্বিঘ্নে। কেন্দ্র ও আটপাড়া নিয়ে গঠিত নেত্রকোনা 3 আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলানি। তবে তার প্রতিদ্বন্দ্বী একই দলের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল। এরই মধ্যে বিএনপি প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তোলেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দেয়া হয়েছে। এই যে এখানে উশৃঙ্খলা অবস্থা সৃষ্টি করছে এবং ট্রেড দিছে, এক ঘটনা আমাকে সহ এবং ওনাকে সহ ট্রেড দিছে। যে হিলালি সাহেব এমপি হওয়ার জন্য যা যা করা লাগে তাই করবে। প্রতিহিংসামূলক রাজনীতি কোনো ইউনিয়নের প্রয়োজন নাই। আপনি আমার ভাই, আমি আপনার বোন, ওরকম যদি না থাকে তাহলে প্রতিদিনই লাশ পড়বে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির মনোনীত প্রার্থীর সমর্থকরা। তাদের দাবি, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের নাম জড়ানো হচ্ছে বলে উল্লেখ করেন তারা। মারামারি ঝগড়া হয়েছে না, মারামারি করলে তো আমরাই করলাম, আরো লোকজন জিজ্ঞেস করেন, মারামারি হয়নি। এমন পরিস্থিতিতে কিছুটা শঙ্কিত সাধারণ ভোটাররা। তারা বলছেন, বিগত কয়েকটি নির্বাচনে ভোট দিতে না পারলেও এবার কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে চান তারা। আমরা সাধারণ মানুষ শান্ত শৃঙ্খলার মতন চলার মতন একটা সুযোগ সুবিধা আমরা চাই। আমরা চাই ভাই, আমরা ভোটটা আমরা দিতাম, যাকে খুশি তাকে দিতাম। আমরা নিরাপত্তা মানুষ, কৃষক মানুষ, যা ভাই আমরা সুন্দরভাবে যা ভোট দিতে পারি, এই যে চাইতেছি আমরা। ভালো একজন সরকার আসুক, যারা কৃষকের পক্ষে। ইলেকশন আছে, আগে মারামারি শুরু হয়েছে, আমরা নিরাপত্তা চাই, আমরা সাধারণ পাবলিক। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে জানিয়ে প্রার্থীরাও সুষ্ঠু ভোটের ব্যাপারে আশাবাদী। যাতে আমরা সুন্দর ভোট করতে পারি, সুষ্ঠু ভোট করতে পারি, জনগণের ভোটটা যাতে আমার ভোট আমি দিতে পারি, আমার ভোট অন্য কেউ যাতে না দিতে পারে। যে নেতাকে পছন্দ করে সেই নেতার পক্ষে তারা ভোট চাইবে, সেখানে শান্তিপূর্ণভাবে প্রত্যেকের ভোট চাইবে। আপনার ভোটাররা চিন্তা করবে কাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে। নির্বাচনের পরিবেশ নিয়ে আশ্বস্ত করলেন জেলা প্রশাসক। শঙ্কার বিষয়ে আমি মনে করি না কোনো শঙ্কার পরিবেশ নেত্রকোনায় আছে। স্টিল ইটস টু আর্লি টু সে। নেত্রকোনা 3 আসনে মোট ভোটার সংখ্যা 4,20,486 জন। তাদের মধ্যে পুরুষ ভোটার 2,14,890 জন, নারী ভোটার 2,05,787 জন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। 2024 সালের 4 আগস্ট সিরাজগঞ্জে 2টি থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনার 17 মাস পেরোলেও এখনও উদ্ধার হয়নি খোয়া যাওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। এতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তীব্র নিরাপত্তা শঙ্কা ও উদ্বেগ তৈরি হয়েছে প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে। তবে নির্বাচনের জন্য নিরাপত্তার সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। 2024 সালের 4 আগস্ট স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার বিপ্লবের উত্তাল দিনে রক্তে রঞ্জিত হয় সিরাজগঞ্জ। একযোগে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ করা হয় এনায়েতপুর ও হাটিকুমরুল হাইওয়ে থানায়। প্রাণ হারান 15 জন পুলিশ সদস্য। 17 মাস পেরোলেও সেই ভয়াল দিনের ক্ষত এখনও স্পষ্ট। পুলিশের হিসেব অনুযায়ী সেদিন এই 2 থানা থেকে লুট হয় 10টি চাইনিজ রাইফেল, 12টি পিস্তল, 6টি শটগান, 5 শতাধিক রাউন্ড গুলি ও বারুদ। তবে 1.5 বছর পরও উদ্ধার হয়নি 14টি আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণে গোলাবারুদ। নির্বাচন সামনে রেখে সরকার ঘোষিত আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চললেও সিরাজগঞ্জে খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে অগ্রগতি না থাকায় বাড়ছে উদ্বেগ। 5ই আগস্টে যে অস্ত্রগুলা লুটপাট হয়েছে, এখন পর্যন্ত সেরকম আশানুরূপ কোনো অস্ত্র এখন পর্যন্ত আমরা রিকভারি করতে পারে নাই প্রশাসন। অনুকূলে থাকলে যাব ভোট দিতে, আর যদি দেখি যে না অবস্থা এমনই চলছে তাহলে আমি যাব না।
এই আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে গত 1.5 বছরে ঘটে যাওয়া একের পর এক সহিংসতার ঘটনা। পুলিশ সুপারের তথ্য মতে জেলায় 5 আগস্ট 2024 থেকে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত 128 জনকে হত্যা করা হয়েছে। পরপর এসব হত্যার ঘটনায় শঙ্কা আরও ঘনীভূত হয়েছে জেলাবাসীর। যে আইন শৃঙ্খলার অবনতি, এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভবত হবে না, ভালো মতন হবে না। এই অস্ত্রের ঝনঝনানিত নির্বাচনে এই অস্ত্র ব্যবহার হইতে পারে, পেশি শক্তির ব্যবহার হইতে পারে। নির্বাচনের আগে পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার না হলে পেশি শক্তির ঝুঁকি থেকে যাবে এমন আশঙ্কা রাজনৈতিক দলগুলোর। ভয় থেকেই যায়, যেহেতু অস্ত্র এখনো উদ্ধার হয়নি। তো সেই জন্য আমরা সবার কাছে কোঅপারেশন চাবো, যাতে অস্ত্রধারীরা যাতে ঘুরতে না পারে। শৃঙ্খল নির্বাচনের জন্য অবৈধ অস্ত্রের ঝনঝনানি যাতে নির্বাচনী কোনো এলাকাতেই এটা ধ্বনি এবং প্রতিধ্বনিত না হয়, সে ব্যাপারে প্রশাসনের কাছে জোর দাবি। এই লুটের অস্ত্রগুলো বিভিন্ন সন্ত্রাসীদের মাঝে ছড়িয়ে আছে, আমরা এখনো আশঙ্কা মুক্ত নহে। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে নির্বাচনের জন্য নিরাপত্তার সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। সম্ভাব্য যেসব জায়গায় অস্ত্রগুলো থাকতে পারে সেই জায়গাগুলো আমরা ইতিমধ্যে চিহ্নিত করে ফেলেছি। আমাদের কিছু বিষয় চলমান রয়েছে, আশা করি সফলতার সাথে এগুলো উদ্ধার করতে আমরা সক্ষম হব। ভোটারগণ অবশ্যই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে এবং তাদের মধ্যে কোনো প্রকারের শঙ্কা থাকার কোনো সুযোগ নেই। সিরাজগঞ্জের 6টি নির্বাচনী আসনে ভোটার সংখ্যা 26,86,858 জন। জারিন অর্নি, যমুনা নিউজ। দেশের চাবি আপনার হাতে, এই স্লোগান সামনে রেখে সারা দেশে ঘুরছে 10টি ভোটের গাড়ি। লক্ষ্য গণভোট ও সংসদ নির্বাচন সম্পর্কে ভোটারদের সচেতন করা। তবে মাঠ পর্যায়ের বাস্তবতায় উঠছে প্রশ্ন, এই প্রচারণা কি আদৌ কার্যকর হচ্ছে? সারা দেশেই বেড়েছে শীতের দাপট, কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। হিমেল হাওয়ায় বিভিন্ন অঞ্চলে ক্রমেই কমছে তাপমাত্রা, কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের, কমেছে আয় রোজগার। দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ঘন কুয়াশায় নৌ রুটগুলোতেও বিঘ্ন ঘটে ফেরি পারাপারে। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধিও। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোয়। অনেক কষ্ট হয়, একটু লাটতে তাও একটু লাটতে হয়, পড়তে তো হবেই। শীত তো অনেক, এর মধ্যে বাচ্চাদের নিয়ে বের হয় একটু রিস্কি হয়ে যায়। দিন মজুর যারা খেটে খায় তারা ফাঁকায় বেড়াইতে পারছে না, কাজ কামে কষ্ট অনেক। দিনের অর্ধেক পার হলেও রোদের দেখা মেলেনি অনেক জেলায়। এ বিষয়ে আরো জানবো, সাতক্ষীরার আবহাওয়ার খবরাখবর জানবো সহকর্মী আকরামুল ইসলামের কাছ থেকে। আকরাম, জানাবেন শীতের পরিস্থিতি সেখানে কেমন? তাপমাত্রা কি কিছুটা বাড়লো কিনা, না আজকের অবস্থা জানাবেন, সেখানে কি অবস্থা? সকাল থেকেই কিন্তু সাতক্ষীরায় শীতের যে তীব্রতা সেটি রেকর্ড করা হয়েছে। সাতক্ষীরায় সর্বনিম্ন 10.4 ডিগ্রি সেলসিয়াস এবং সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। ফলে যে শীতার্ত মানুষ তাদের দুর্ভোগ বেড়েছে। কেউ কেউ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। পাশাপাশি যে দুর্ভোগের যে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা কিন্তু মারাত্মক দুর্ভোগে পড়েছেন। এবং সাতক্ষীরা শহরের যে সকল ফুটপাতগুলোতে শীত মোটা কাপড়ের যে শীত বস্ত্র দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু ভিড় বেড়েছে আমরা দেখছি। একটু আমরা জানতে চাই যে সাতক্ষীরায় শীতের তীব্রতা কেমন দেখছেন? গত 10 বছরে এইরকম ঠান্ডা পড়তে আমি দেখিনি। এর চেয়ে যদি আর ঠান্ডা পড়ে তা মানুষ আর কর্ম করে বাইরে কিছু করতে পারবে না। শুনছিলেন এবং আবহাওয়া দপ্তরকে আমাদেরকে যেটি জানিয়েছেন, এই যে শীতের তীব্রতা জানুয়ারি মাস জুড়ে কিন্তু থাকবে এবং যে তাপমাত্রা হয়েছে 10.4 ডিগ্রি, এটি থেকে আরো কিন্তু নিচে নামার সম্ভাবনা রয়েছে। এবং এর ফলে মানুষদের যে দুর্ভোগ সেটি হচ্ছে। পাশাপাশি যে সাতক্ষীরায় শীতবস্ত্র বিতরণের যে সরকারি উদ্যোগ সেটি কিন্তু খুব বেশি আমাদের নজরে পড়েনি। তো এই ছিল সাতক্ষীরার পরিস্থিতি। ইসরাত, ধন্যবাদ আপনাকে আকরাম। মানিকগঞ্জে খেজুর গুড়ে ভেজাল ঠেকাতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিভিন্ন সরঞ্জাম সহ ভেজাল গুড় জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা গোপীনাথপুর এলাকায় 2টি বাড়িতে অভিযান চালায়। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় খেজুরের রস ছাড়াই চিটাগুড় সহ বিভিন্ন সরঞ্জামের সাহায্যে গুড় তৈরির প্রমাণ মেলে। ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা জানান, ভেজাল বিরোধী কার্যক্রম রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে। কোনো ধরনের খেজুরের রস ছাড়াই চিনি এবং বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা ঝোলা এবং পানি দিয়ে তারা এই গুড়টা তৈরি করছে, যেটা বাজারে খুব কম দামে 150 থেকে 200 টাকা প্রতি কেজি বিক্রি হয়। তো এই ভেজাল গুড়টা মূলত এই বাড়িতে অনেকদিন ধরে তৈরি হতো, আমাদের কাছে তথ্য ছিল। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ জোরে সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।